হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আজকের টপিকটা হলো গ্রিসের কৃতদাস সমাজের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। অর্থাৎ গ্রিসের যে কৃতদাস বা দাস যেই সমাজ রয়েছে সেই দাস বা কৃতদাস সমাজের বৈশিষ্ট্যগুলি কি কি রয়েছে এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা ভাবছো যুক্ত হবে, তোমাদের যে এই সেমিস্টারের অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে যে 599 রুপিস। ঠিক আছে, তো এই 599 রুপিসের মাধ্যমে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের সেমিস্টারের যাবতীয় নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 6295916282 এবং আরেকটা হলো 7076398606। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যেতে পারো। চলো দেরি না করে শুরু করছি আজকে আলোচনার বিষয়। দেখো, প্রথমেই বললাম আজকের টপিকটা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রিসের যে কৃতদাস সমাজ রয়েছে সেই কৃতদাস সমাজের বৈশিষ্ট্যগুলি নিয়ে। দেখো, প্রথমে এখানে বলা যায় যে দাস সৃষ্টি, অর্থাৎ দাস কিভাবে সৃষ্টি হয়েছে। এই যে গ্রিসের যে কৃতদাস সমাজ রয়েছে সেই কৃতদাস সমাজের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম একটা বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে দাস সৃষ্টি। বলেছে প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব 5ম শতকে কিন্তু দাস প্রথা ব্যাপক আকার কিন্তু ধারণ করেছিল এবং প্রথমে এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে দাস কিভাবে সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রথমে যেটা বলা যায় 1 নম্বরে সেটা হচ্ছে ঋণ পরিশোধে ব্যর্থ ব্যক্তি বা শিশুকে হচ্ছে মানে অভাবের তাড়নায় শিশুকে দাস হিসেবে বিক্রি করে দিত, সেভাবেই কিন্তু দাস সৃষ্টি হতো। অর্থাৎ এই যে আমরা দাস প্রথা নিয়ে পড়ছি বা কৃতদাস সম্পর্কে যে পড়ছি, এই কৃতদাসত্বের বা দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। যেমন বলা যায় যে যুদ্ধবন্দী যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এই দাস বা কৃতদাসে পরিণত হতো। অর্থাৎ যুদ্ধে বন্দী থেকে তাদের কি করা হতো, পরবর্তীতে দাস বা কৃতদাসে পরিণত করা হতো। এছাড়াও শাস্তিদানের মাধ্যমেও কিন্তু কোনো ব্যক্তিকে দাস বা কৃতদাসে পরিণত করা হতো। জন্মসূত্রেও কেউ কেউ দাস বা কৃতদাস হতো, কেউ কেউ নিজেকে আত্মবিক্রয় করে দাসে বা কৃতদাসে কিন্তু পরিণত হতো। এছাড়াও কি বলেছে দেখো 2 নম্বরে যে কখনো কখনো অভাবের তাড়নায় বা অর্থ লোভে কোনো পিতা তার সন্তানকে কি করে দিত, দাস হিসেবে কিন্তু বিক্রি করে দাসে কিন্তু তাকে পরিণত করা হতো। তাহলে এই যে দাস সৃষ্টি হচ্ছে বা এই যে দাসত্বের যে উৎস, এটা কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। কি কি উৎস রয়েছে এটা নিয়ে আমি একটু আগেই বললাম যে যুদ্ধে বন্দী ব্যক্তিরা দাসে পরিণত হতো। এছাড়াও যে শাস্তিদানের মাধ্যমে কেউ কেউ দাসে পরিণত হতো, মানে দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস কিন্তু রয়েছে। এবার নেক্সট যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে দাস আমদানি। এখানে কি বলা হচ্ছে যে চাহিদার তুলনায় সেখানে কিন্তু যুদ্ধবন্দী যে কৃতদাসের সংখ্যা যেটা ছিল সেটা কিন্তু খুবই দেখা যাচ্ছে যে কম ছিল এবং এই জন্য কি করা হতো যে বাইরে থেকে কৃতদাস এনে কিন্তু সেই চাহিদা পূরণের কিন্তু চেষ্টা করা হতো। তাহলে যুদ্ধবন্দী কয়জন বা ব্যক্তি বা রয়েছে, তো সেই যে যুদ্ধবন্দীদের যে দাস বা কৃতদাসে পরিণত করা হতো সেই যুদ্ধবন্দীদের সংখ্যা কিন্তু অত্যন্তই কম ছিল, যার জন্য কি করা হতো বাইরে থেকে কি করা হতো যে কৃতদাস কিন্তু কিনে আনা হতো। এবং এখানে বলা হয়েছে দেখো যে গ্রিসের যে বেশিরভাগ যে দাসরা ছিল বা কৃতদাসরা ছিল তারা কিন্তু বিদেশ থেকেই কিন্তু আসতো। যেহেতু যুদ্ধবন্দী কৃতদাসের সংখ্যা খুবই কম ছিল যার জন্য কি করা হতো বাইরে থেকে কৃতদাস কিনে আনা হতো এবং গ্রিসের যে সমস্ত কৃতদাস আসতো সেটা কিন্তু বেশিরভাগটাই কোথা থেকে আসতো, বিদেশ থেকে কিন্তু আসতো। তাহলে প্রথমে কি নিয়ে আলোচনা করলাম যে দাস সৃষ্টি, অর্থাৎ কিভাবে দাস সৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে দাস আমদানি, অর্থাৎ যেহেতু যুদ্ধবন্দীদের সংখ্যা সেখানে খুব কম ছিল তার জন্য কি করা হতো বাইরে থেকে দাস বা কৃতদাস কিনে আনা হতো। আচ্ছা, নেক্সট যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে দাস বাজার সম্পর্কে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কি হয়, দাস বাজার কিন্তু গড়ে উঠতে দেখা যায়। দেখো কি বলা হয়েছে দাস বাজার সম্পর্কে, গ্রিসে কৃতদাস কেনা বেচা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছিল। তাহলে গ্রিসে একটা সময় কি দেখা যায়, এই যে দাস রয়েছে বা কৃতদাস রয়েছে, কেনা বেচা কি হয় একটা ব্যবসায় পরিণত হয়েছিল এবং দাস কেনার বেচার জন্য কিন্তু অধিকাংশ রাষ্ট্রেই অধিকাংশ যে সমস্ত গ্রিক রাষ্ট্রগুলি ছিল সেখানেই কিন্তু সেই দাস বাজার কিন্তু ছিল। এবং এই যে এই কিওস নামে কিন্তু নগর রাষ্ট্রটিতে সর্বপ্রথম কি হতো, অর্থের বিনিময়ে কিন্তু দাস কেনা বেচা হতো বলে এমনটা কিন্তু ঐতিহাসিক
দার্শনিকরা ধারণা করেছেন বা বলেছেন। তাহলে কি হতো, এই যে কিওস নামে যে নগর রাষ্ট্রটি রয়েছে সেখানে কিন্তু সর্বপ্রথম অর্থের বিনিময়ে কিন্তু দাস যে কেনা বেচা বা কৃতদাস যে কেনা বেচা সেটা কিন্তু চলতো। এরপর থেকে দেখা যায় একে একে এথেন্স, তারপর হচ্ছে কোরিন্থ, ডেলস, ইজিনা প্রভৃতি জায়গায় কি হচ্ছে, মানে প্রভৃতি যে সমস্ত নগর রাষ্ট্রগুলি রয়েছে সেখানে কি হচ্ছে যে দাস বাজার গড়ে উঠতে দেখা যাচ্ছে। তাহলে প্রথমে কি বললাম দাস বাজার সম্পর্কে, যে গ্রিসের এই যে কৃতদাস যে কেনা বেচা সেটা কি হয় ব্যবসায় পরিণত হয়েছিল, এবং যখন ব্যবসায় পরিণত হয়েছিল তখন গ্রিসের অধিকাংশ যে নগর রাষ্ট্রগুলি ছিল বা রাষ্ট্রগুলি ছিল সেখানে কি করে উঠলো দাস বাজারও কিন্তু ছিল। এবং যখন কিওস নামে একটি নগর রাষ্ট্রে সর্বপ্রথম কি হয় অর্থের বিনিময়ে কিন্তু এই দাস কেনা বেচাটা চলতে থাকে, এবং পরবর্তীতে কি দেখা যায় এথেন্স, কোরিন্থ, ইজিনা এই সমস্ত নগর রাষ্ট্রগুলিতে কিন্তু পরবর্তীতে যে দাস বাজার কিন্তু গড়ে উঠতে দেখা যায়। আচ্ছা, লাস্ট যেটা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কাজের দায়িত্ব, অর্থাৎ এই যে দাসরা রয়েছে বা কৃতদাসরা রয়েছে তাদের কাজের যে দায়িত্বটা রয়েছে সেটা সম্পর্কে। দেখো বলা হয়েছে গ্রিসে দাসদের কিন্তু বিভিন্ন কাজে কিন্তু নিযুক্ত করা হতো। প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অধিকাংশ যে দাস গৃহভৃত্য হিসেবে অর্থাৎ গৃহকর্মী হিসেবে কি হতো যে কাজ করত। কোথায় কাজ করত? প্রভুর গৃহে কিন্তু কাজ করত। প্রভু বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? প্রভু বলতে কিন্তু মালিককে বোঝানো হচ্ছে, অর্থাৎ যার অধীনে সেই দাস বা কৃতদাসটা রয়েছে, বা শাসককেও কিন্তু এক্ষেত্রে বোঝানো হয়ে থাকে। তাহলে প্রভু বলতে এখানে মালিক বা শাসককে কিন্তু বোঝানো হয়ে থাকে। তাহলে এই যে অধিকাংশ দাসরা কি করতো গৃহভৃত্য হিসেবে কি করত তার প্রভু গৃহে কিন্তু রান্না বান্না, শস্য ঝাড়াই, কাপড় বোনা, গৃহস্থালির যাবতীয় কাজ কিন্তু কে করতো সেই দাস কিন্তু করে থাকতো। এবং শুধুমাত্র যে সেই দাসকে দিয়ে গৃহস্থালির যাবতীয় কাজ যে করানো হতো সেটা কিন্তু না, এখানে বলা হয়েছে দেখো গৃহস্থালির যাবতীয় কাজ ছাড়াও কিন্তু প্রভুর সেবা অর্থাৎ তার মালিকের সেবা, এছাড়াও কি জিনিসপত্র বহন করা, এই সমস্ত কাজ কিন্তু কারা করে থাকতো? দাসেরাই কিন্তু করে থাকতো। সুতরাং দাসদের মানে ওপর কিন্তু যে কাজের অনেকটা একটা চাপ থাকতো, তাদেরকে দিয়ে গৃহস্থালির যাবতীয় কাজ তো করানো হতো, যেমন রান্না বান্না, শস্য ঝাড়াই মারাই করা, কাপড় বোনা, এই সমস্ত ছাড়াও গৃহস্থালির আরো যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলিও কিন্তু এই দাসদের দিয়ে করানো হতো। শুধুমাত্র যে তারা গৃহস্থালিরই কাজ করতো এমনটা কিন্তু না, তারা এখানে বলাই হয়েছে যে প্রভুর সেবা করত, জিনিসপত্র বহন করা প্রভৃতি কাজ কিন্তু তারা করে থাকতো। এছাড়াও 2 নম্বরে কি বলা হয়েছে দেখো যে প্রভু তার দাসকে নিজের ব্যবসা ক্ষেত্রে বা উৎপাদন কার্যে কিন্তু শ্রমিক হিসেবেও ব্যবহার করে, বা দেখা যাচ্ছে যে অন্যত্র ভাড়া খাটিয়েও কি করতো প্রভু কিন্তু অর্থ কিন্তু উপার্জন করত। তাহলে একজন দাস বা কৃতদাসকে দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তাকে কিন্তু দিয়ে কাজ করানো হতো, তাকে কাজের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় নিয়োগ করা হতো, তাকে গৃহস্থালির সমস্ত কাজকর্ম থেকে শুরু করে প্রভুর সেবা করতে হতো। এছাড়াও কি প্রভু তার দাসকে দিয়ে কি করাতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিয়োগ করে সেখান থেকে অর্থ উপার্জন করতো। এছাড়াও কি উৎপাদন কার্যে শ্রমিক হিসেবে অর্থাৎ কৃষি ক্ষেত্রেও কিন্তু তাকে নিয়োগ করা হতো। এছাড়াও কোনো সময় দেখা যাচ্ছে অন্য জায়গায় তাকে ভাড়া খাটিয়ে কিন্তু সেই প্রভু কিন্তু অর্থ উপার্জন করছে। তাহলে দাসেদের কিন্তু বিভিন্ন কাজে নিয়োগ করা হতো। আজকের ক্লাসে আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে যে সেই কৃতদাস সমাজের বৈশিষ্ট্যগুলি নিয়ে, এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিয়ে কিন্তু আলোচনা করলাম, কিভাবে দাস সৃষ্টি হচ্ছে, কিভাবে দাসের আমদানি করা হচ্ছে, কিভাবে দাস বাজার গড়ে উঠছে, এবং তাদের কি কি কাজের দায়িত্ব থাকছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম। এবং আজকের আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন তোমাদেরকে ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি, তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।